ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল শহর, দ্বিতীয় অবস্থানে ঢাকা, বলছে জাতিসংঘ। ভারতে ইসলামোফোবিয়া ও ঐতিহ্য ধ্বংসের বিষয়ে সতর্ক করল পাকিস্তান, জাতিসংঘকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়া নিয়ে ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমানের উত্তপ্ত বাক্য বিনিময়, ক্ষুব্ধ ও হতাশ মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলা উপকূলে মাদক বিরোধী অভিযানে সন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অভিযান চলতে থাকবে জানালো হোয়াইট হাউস। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এখন বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল শহর, দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। জাতিসংঘের নতুন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, জাকার্তায় 4,19,00,000 মানুষ বসবাস করে। এরপরেই রয়েছে ঢাকা, যেখানে 3,66,00,000 মানুষ বসবাস করে। ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমে অবস্থিত নিম্ন উপকূলীয় শহর জাকার্তা দ্বিতীয় স্থান থেকে শীর্ষ জনবহুল শহরে পরিণত হয়েছে। জনসংখ্যার ঘনত্বের এই তালিকায় ঢাকার পরেই রয়েছে জাপানের রাজধানী টোকিও। সেখানকার মোট জনসংখ্যা 3,34,00,000। ভারতে বাড়তে থাকা ইসলামোফোবিয়া ও ঐতিহ্য ধ্বংসের বিষয়ে বিশ্বকে সতর্ক করেছে পাকিস্তান। একই সঙ্গে ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দিরে পতাকা উত্তোলন নিয়ে পাকিস্তান গভীর উদ্বেগ জানিয়েছে। মঙ্গলবার পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি বিবৃতি দিয়ে বলেছেন, এটি ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের উপর চাপ সৃষ্টির বিস্তৃত প্রবণতা। ভারতীয় মুসলিমরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্রমবর্ধমান প্রান্তিকায়নের শিকার হচ্ছেন। ইসলামী ঐতিহ্য সুরক্ষায় এবং সব সংখ্যালঘুর ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকারের নিরাপত্তায় জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি পশ্চিমবঙ্গে জিততে গুজরাট হারাতেও রাজি। তিনি ভবিষ্যৎবাণী করেন, বাংলা জিততে গিয়ে বিজেপি গুজরাট হারাবে। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার কলকাতায় আয়োজিত মিছিলে 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে তিনি এসব মন্তব্য করেন। এদিন তিনি রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে ভোট কারচুপি সহ একাধিক অভিযোগ করেন। আগামী বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম ও কেরালা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে নির্বাচন কমিশনেরও কঠোর সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। ভারতে ইহুদি পরিচয়ে বসবাসরত কয়েক হাজার বেনে মেনাসেকে পুনর্বাসন করবে ইসরায়েল। গেল রোববার ইসরায়েল সরকার এ ঘোষণা করে। সিদ্ধান্ত অনুযায়ী 2030 সালের মধ্যে বেনে মেনাসে সম্প্রদায়ের প্রায় 5,800 সদস্যকে গ্রহণ করবে ইসরায়েল। ভারতের উত্তর পূর্বাঞ্চলের মিজোরাম এবং মণিপুর রাজ্যে বসবাসরত এ মানুষদের পর্যায়ক্রমে উত্তর ইসরায়েলের গালিলি অঞ্চলে নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এ জনগোষ্ঠীর 1,200 জনের প্রথম দলটিকে 2026 সালে ইসরায়েলে নেওয়া হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ এবং ইহুদিবাদী সিদ্ধান্ত। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, আফগান তালেবানদের কাছ থেকে ভালো কিছু আশা করার নেই। তাদের বিচ্ছিন্নতা শেষ পর্যন্ত তাদেরকে পতনের দিকে নিয়ে যাবে। মঙ্গলবার রাতে আফগানিস্তানের খোস্ত এবং কুনার ও পাকটিকা প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তান। তালেবান সরকারি মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের এমন দাবি অস্বীকার করে তিনি এসব কথা বলেন। আসিফ বলেন, তুরস্ক, ইরান এবং কাতার সহ পাকিস্তানের শুভাকাঙ্ক্ষীরা আঞ্চলিক শান্তির প্রতি আহ্বান জানাচ্ছেন। ভারতের সাথে আফগান তালেবানদের বাণিজ্য নিয়ে পরোয়া করে না পাকিস্তান। আফগানিস্তানে পশতুন সুরক্ষা আন্দোলনের নেতা মঞ্জুর পশতিন বলেছেন, খোস্তের গুরবুজ জেলায় পাকিস্তানি বাহিনীর বোমাবর্ষণে নিরীহ নারী শিশুর মৃত্যু অমানবিক, আন্তর্জাতিক আইন অবমাননার স্পষ্ট দৃষ্টান্ত। খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বোমাবর্ষণে নারী ও শিশুসহ একাধিক বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পাকিস্তান 50 বছরেরও বেশি সময় যাবৎ আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করছে। পশ্চিমা শক্তির প্রভাবে পাকিস্তান সীমান্তে বিশৃঙ্খলা করছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের কার্যক্রম বাধাগ্রস্ত করে অঞ্চলটিতে স্থায়ী প্রভাব বজায় রাখতে এমন করছে।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া নিয়ে গেল সপ্তাহেই হোয়াইট হাউসে ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমানের বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে চাপ দিয়েছিলেন, কিন্তু যুবরাজ সরাসরি না বলে দিয়েছেন। যুবরাজ জানিয়ে দিয়েছেন, গাজায় ইসরায়েলের 2 বছরের বেশি বর্বর যুদ্ধের পর সৌদিতে ইসরায়েলের বিরোধী অবস্থান কঠোর। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 দুজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শাসক পরিবারের এক সদস্যের সাবেক স্ত্রী জয়নব জাভাদুলি গ্রেপ্তার হতে পারেন। সাবেক স্বামী শেখ সাইদ বিন মাকতুম বিন রশিদ আল মাকতুম তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করার পর এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। অভিযোগে বলা হয়েছে জয়নব তাদের 3 মেয়েকে অপহরণ করেছেন। শেখ সাইদ বিন মাকতুম বিন রশিদ আল মাকতুম দুবাইয়ের শাসকের ভাইয়ের ছেলে। 2019 সালে জয়নব জাভাদুলির সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর থেকেই শিশু সন্তানদের নিজেদের হেফাজতে রাখা নিয়ে সাবেক স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলছে। ইতালিতে ফেমিসাইড বা নারী হত্যার বিরুদ্ধে আইন পাশ করতে দেশটির পার্লামেন্ট সদস্যরা সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছেন। এই আইনে নারী হওয়ার কারণে কাউকে বিদ্বেষমূলকভাবে নিশানা করে হত্যা করলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে ইতালির পার্লামেন্টে ফেমিসাইড সংক্রান্ত বিলটি পাশ হয়। এর মধ্য দিয়ে বিশ্বে নারী হত্যাকে স্বতন্ত্র অপরাধ হিসেবে শ্রেণীভুক্ত করা দেশের তালিকায় যুক্ত হলো ইতালি। আগামী 1 জানুয়ারি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক সিটির মেয়র পদে শপথ নেবেন জোহরান মামদানি। 34 বছর বয়সী এর রাজনীতিক গেল 4 নভেম্বর ইতিহাস গড়ে সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন। মেয়রের দায়িত্ব নেওয়ার আগে একটি অভিষেক কমিটি গঠন করেন তিনি। এতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন 9 জন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান। তারা বিভিন্ন নীতি নির্ধারণী কমিটিতে দায়িত্ব পেয়েছেন। এটি বাংলাদেশি কমিউনিটির জন্য অভূতপূর্ব স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। ভেনেজুয়েলা উপকূলে মাদক বিরোধী অভিযানে সন্তোষ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রেস সচিব ক্যারোলিন লেভিট। তিনি বলেছেন, এই অভিযান চলতে থাকবে। সম্প্রতি ক্যারিবীয় সাগরে মার্কিন বাহিনী অভিযান চালিয়ে 20টির বেশি মাদক বিরোধী নৌকা ডুবিয়েছে। এতে কমপক্ষে 80 জনেরও বেশি নিহত হয়েছেন। কিছুদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কার্টেল দে লস সলোসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার কথা ঘোষণা করেন। তার অভিযোগ, এই নেটওয়ার্কে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সহ শীর্ষ সামরিক কর্মকর্তারাও আছেন। তারা যুক্তরাষ্ট্রে মাদক পাঠায়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।